যেখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি আমরা ভ্যারি করিয়েছিলাম। কেন এখানে সামেশন চিহ্ন এসেছিল? তার কারণ আমি টাইম স্কেলে যেহেতু স্যাম্পল করে দিয়েছি, তাই টাইম স্কেলে স্যাম্পল করা মানে আমার তো এখানে ডিসক্রিট টাইম সিগন্যাল চলে এসেছে। এবং ডিটিএফটিতে আমার যেহেতু ফ্রিকোয়েন্সি আমার কন্টিনিউয়াস ডোমেনে আসছে, তাই ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, যেখানে ওমেগা হচ্ছে আমার কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি এবং সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে আমরা পরিচিত, যেটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এবার চলে আসলাম যে ডিএফটিতে, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, যেখানে আমরা ফ্রিকোয়েন্সি কেও স্যাম্পল করব। তো যদি আমরা ফ্রিকোয়েন্সি কেও স্যাম্পল করি, সিগন্যালও স্যাম্পল করি, তো স্যাম্পলিংটা কখন হবে? স্যাম্পলার যেটা ডিভাইসের নাম, সেটাকে আমরা বলি স্যাম্পলার, যে নাকি এই স্যাম্পলিং অপারেশনটা করে, সিগন্যাল পায়, কন্টিনিউয়াস সিগন্যাল পায় এবং সে নির্দিষ্ট সময় বাদে বাদে তার ভ্যালুকে কালেক্ট করতে থাকে। এই প্রসেস যেই ডিভাইসটা করে তাকে আমরা বলি স্যাম্পলার। তার কাছে তখনই না সিগন্যাল আসা শুরু হবে যখন আমি মেশিনটাকে বা ডিভাইসটাকে অন করব। আমি যদি মেশিনটাকেই অন না করি, তাহলে স্যাম্পলার যেই মেশিনের সাথে কানেক্টেড, যেই মেশিন থেকে সিগন্যাল পাবে, সেই মেশিনকে আমি অন করার পরেই না আমি স্যাম্পলারে ইনপুট আসবে এবং স্যাম্পলার তখন কাজ করা শুরু করবে। তার মানে স্যাম্পলার আমার স্যাম্পলিং তখনই করতে পারবে যখন আমার মেশিন অন থাকবে। তার মানে at t is equal to 0 সেকেন্ড বা n is equal to 0, তার থেকে কমে স্যাম্পলিং হতেই পারবে না। থিওরিটিক্যালি এটা পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কখনোই পসিবল না। আমার কাছে যদি সিগন্যালই না আসে, আমি কাকে স্যাম্পলিং করব? আমার কাছে যদি কোনো কন্টিনিউয়াস টাইম সিগন্যালই না থাকে, আমি তো স্যাম্পলিং করতে পারবো না। তাই এক্ষেত্রে যেহেতু আমার সিগন্যাল এবং ফ্রিকোয়েন্সি ডোমেইনে দুদিকেই স্যাম্পলিং হচ্ছে, আমার এখানে সামেশনে একদম লোয়ার পার্টে লোয়ার লিমিটটা আমার n is equal to 0 থেকে n-1 অবধি হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে n-1 কি? আমি এখানে প্রথমেই আমরা বলছিলাম যে ফাইনাইট লেন্থ মানে ফ্রিকোয়েন্সি, মনে করুন নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আমি তথ্য জানতে চাই। মনে করো আমি 4টে ফ্রিকোয়েন্সির তথ্য জানতে চাই। তো 4টে ফ্রিকোয়েন্সির যদি তথ্য জানতে চাই, তাহলে আমার 4টে ভ্যালু টোটাল লাগবে। তাহলে 0 থেকে যদি শুরু করি, তাহলে এখানে 3 অবধি থাকবে, 0 1 2 3 হয়ে গেল 4টে। তার মানে আমার কাছে যদি n সংখ্যক ফ্রিকোয়েন্সির ইনফরমেশন জানতে চাই, তার মানে আমার এখানে আপার লিমিটে থাকবে n-1, যাতে 0 থেকে হিসেব করার পর টোটাল আমার n সংখ্যক ভ্যালুর ইনফরমেশনই থাকে। আমি কি এই কথাটা তোমাদের কাছে পরিষ্কার করতে পেরেছি? আমি আবারও বলছি, মনে করো আমার 4টে ফ্রিকোয়েন্সির ইনফরমেশন লাগবে, 4টের বেশি ইনফরমেশন আমার চাই না। তা আমি যখন একদম মেশিন শুরু করার মুহূর্ত থেকে কাউন্ট করতে পারছি, তাই n is equal to 0 থেকে হিসেব শুরু হচ্ছে। তা আমার যদি 4টে ডেটা লাগে, তার মানে 0 1 2 3 4টে ডেটা হয়ে গেল। 3 তে গিয়ে থেমে যাচ্ছে, 4 অবধি যাচ্ছে না। তার মানে 4-1, তার মানে জেনারেলাইজড ভাবে যদি আমি বলি আমার 10টা ডেটা লাগবে, তার মানে আমি 0 থেকে 9 অবধি যাব, তাই না? জি ম্যাম, বুঝতে পারছি। তার মানে যদি আমার n সংখ্যক ডেটা লাগে, তার মানে আমি n-1 অবধি যাব। তা এবার আমি দেখো এই অংশটা আমার ডিটিএফটি তে ছিল। এবার আমি ওমেগাকেও ডিসক্রিটাইজ করে দিলাম এইভাবে যে 2 পাই, এটা আমার পাই, হ্যাঁ আর নয়, পাই 2 পাই কে বাই ক্যাপিটাল N। তার মানে ওমেগা আমার যে ডিসক্রিটাইজড হচ্ছে, সেটা অবশ্যই আমার n এর ভ্যালুর ওপর ডিপেন্ড করবে। n এর ভ্যালু যত বেশি হবে, তত আমার ওমেগা গ্যাপ তত কম হবে।
আমি ওমেগাকেও ডিসক্রিটাইজ করে দিলাম। এখানে কে হচ্ছে ঠিক সেভাবে চেঞ্জ হতে থাকবে, মানে কে হচ্ছে 0 থেকে n-1 অব্দি চেঞ্জ হতে থাকবে। তার মানে আমার যদি n এর মান 5 হয় তাহলে কে ভ্যারি করবে 0, 1, 2, 3, 4। কেন 4 এ গিয়ে থামলাম? 5টা ভ্যালু, 5-1। ওকে, তার মানে আমি যদি ওমেগার এই ভ্যালুটাকে আমি এখানে ভেতরে বসিয়ে দিই, আমি বেসিক্যালি এই এক্সপ্রেশনটা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমার ডিএফটি এর এক্সপ্রেশন, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের এক্সপ্রেশন। এবার প্রথমে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, যেখানে আমি সবসময় তোমাদের ক্লাসে যখন শুরু করেছি আমি ডিসক্রিট টাইম ইম্পালস সিগন্যাল দিয়ে শুরু করে দেখানোর চেষ্টা করেছি, সবচেয়ে সহজ যেটা। এখানে যদি আমি n এর মান বসাতে থাকি প্রত্যেকটা ভ্যালুর জন্য, 0 থেকে শুরু হবে, দেখা যাবে শুধুমাত্র 0-র ক্ষেত্রেই আমি এখানে মান পাচ্ছি, বাকি সমস্ত জায়গায় কিন্তু ডেল্টার মান 0। তাই এখানে 0ই যোগ হতে থাকবে এবং দেখা যাচ্ছে যে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ইউনিট ইম্পালস সিগন্যাল সেটাও কিন্তু আমার 1ই হচ্ছে। এইভাবে আমি মনে করো শিফটেড সিগন্যাল, শিফটেড ডেল্টাটা শিফটেড বাই কত, n0, বা মনে করো আমি শিফটেড বাই 2, ডেল্টা অফ n-2। তার মানে যখন n এর মান 2 তখন আমি ডেল্টার ইম্পালস সিগন্যালের মান পাবো। তার মানে দেখা যাচ্ছে যখন n এর মান 2 তখন আমি মান পাচ্ছি, তখন আমার এখানে 2 পাই ইন্টু 2, মানে n0 এখানে জেনারেলাইজড ভাবে লিখেছি ইন্টু কে। তার মানে এইভাবে আমরা খুব সহজেই n টার্ম। হ্যাঁ বলো। ম্যাম এই জিনিসটা একটু আরেকবার। হ্যাঁ অবশ্যই, মনে করো আমার কাছে ডিএফটি বের করতে হবে, আমার কাছে ইউনিট ইম্পালস সিগন্যাল আছে, সেটা শিফটেড মানে ডিলেড মানে ওটা মনে করো n0 ঘর পিছিয়ে গেছে। তা n0-র ঘর যখন পিছিয়ে গেছে, তা যখন গিয়ে আমি n এর মান n0 পাবো, তখন আমার এই ডেল্টার মানটা হবে ডেল্টা অফ n0-n0, মানে ডেল্টা অফ 0। তখন গিয়ে আমি ফাংশনটার মান 1 পাবো। n0 যখন আমার n এর মান n0 হয়েছে তখন আমি ডেল্টার ফাংশনের মান 1 পাবো, লাইক দিস। এবং সেখানে আমি n এর জায়গায় n0-র মান বসাবো, কারণ n এর মান তো তখন n0। সেই সময় আমি শুধুমাত্র ফাংশনটার ভ্যালু পাবো, বাকি অন্য যে কোনো জায়গায় ডেল্টা অফ 1, ডেল্টা অফ 2, ডেল্টা অফ n-1, ডেল্টা অফ n-2, যে কোনো জায়গায় তো আমার ডেল্টা ফাংশন 0ই থাকবে। শুধু যখন আমার n এর মান n0 হবে, যখন আমার n এর মান n0 হবে তখনই আমার ভেতরের অংশটা 0 হবে, মানে ডেল্টা অফ 0। ম্যাম হ্যাঁ আচ্ছা, n0 যেটা হবে এটা কি বলে দেওয়া হবে যে n ইকুয়াল টু n0 বা এরকম কিছু? না, এই যে দেখো আমি ডান দিকে রাফের মতো করে করার চেষ্টা করছি, তার কারণ ডেল্টা 0-র মানই শুধুমাত্র 1 হয়। তা ভেতরের অংশটা কখন 0 হবে, যখন n এর মান n0 হবে। দেখো ডান দিকের অংশটা, বুঝতে পারছি ম্যাম। তাই না? তা এটা এইখানে n0-র জায়গায় আমি 5 লিখতে পারি। তার মানে আমার ভেতরের অংশটা কখন 0 হবে, যখন n এর মান 5 হবে। জাস্ট লাইক দ্যাট। এবার মনে করো আমার এখানে আরেকটা ফাংশন নিচ্ছি, আরেকটা জাস্ট একটা এক্সাম্পল নেই। মনে করো আমি আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যখন আমরা ডিটিএফটি করেছিলাম আমাদের 3টে ফর্মুলা কাজে লেগেছিল। একটা ছিল 0 থেকে ইনফিনিটির জন্য, আরেকটা ছিল 1 থেকে ইনফিনিটির জন্য, আরেকটা লাস্ট থার্ড ইকুয়েশন ছিল সূত্র, সেটা ছিল 0 থেকে ক্যাপিটাল N পর্যন্ত। এখানে কিন্তু শুধুমাত্র আমার ডিএফটি তে থার্ড সূত্রটাই কাজে লাগবে, কারণ সব ক্ষেত্রেই আমার n-1 অবধি যাচ্ছে। n-1 একটা মেজারেবল ভ্যালু।
তাই n-1 অবধি আমার যে ফর্মুলাটা সূত্রটা ছিল সেটাই শুধুমাত্র কাজে লাগবে, অন্যগুলো কাজে লাগবে না ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে। এখানে আমার কাছে দেখো ওই যে সূত্রটা আমরা বের করেছিলাম, এই যে এই সূত্রটাকে আমরা এখানে লিখলাম, ডিএফটি সূত্র। এখানে এক্স অফ এন এর জায়গায় a টু দি পাওয়ার n এবং এটাকে বসালাম ঠিক যেভাবে আমরা ডিটিএফটি করেছিলাম, যে এটার পাওয়ারে আমি n বের করে নেব। তার মানে দেখো a ভেতরে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস যে 2 পাই কে বাই ক্যাপিটাল N, কারণ স্মল n কে আমি পাওয়ার হিসেবে বাইরে বের করে নিচ্ছি। বাইরে বের করে নেওয়ার পর এই যে এই ফর্মুলাটা ডান দিকে দেখো, এই ফর্মুলাটাকে আমি যদি কাজে লাগাই, তাহলে এখানে যদি n থাকে তাহলে n+1 হয়, তাহলে আমার এখানে যদি n-1 থাকে তাহলে আমার পাওয়ারে বসবে n-1+1। তাহলে এই শুধুমাত্র একটা সূত্রের সাহায্যে আমরা ডিএফটি বের করে ফেললাম, ব্যাস। একই রকম কাজ, এটা কিন্তু নতুন কিছুই না, এটা আগেরটারই মতো, শুধুমাত্র এখানে আমার একটা সূত্র কাজে লাগছে। এখানে আমার স্যাম্পলড ওমেগাটাও স্যাম্পলড, ওটা কন্টিনিউয়াসলি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি অবধি ভ্যারি করতে পারবে না। ওই ওমেগাটাও আমার স্যাম্পলড হয়ে k = 0 তে 1 এ 2 তে আপ টু n-1 অবধি ভ্যারি করবে নির্দিষ্ট সংখ্যায়। যেভাবে সিগন্যালটা আমার স্মল n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, ঠিক একই রকম ভাবে আমার ফ্রিকোয়েন্সি ওমেগাটাও স্মল n এর ভ্যালু, এই k এর ভ্যালুর উপরই ডিপেন্ড করবে। একই রকম ভাবে আমি আবার একটা সিগন্যাল নিলাম a টু দি পাওয়ার -n, সমস্ত ঘটনা একদমই এক। দেখো আমি শুধুমাত্র এই ফর্মুলাটাই ব্যবহার করেছি, শুধু এই ফর্মুলাটা। এখানে যেহেতু n-1 আছে, তার মানে আমি পাওয়ার নেওয়ার পর আমার কাছে আসবে n-1 + 1 ফলোইং দিস ফর্মুলা। এভাবে আমি এক্সপ্রেশন পেয়ে যাব। হ্যাঁ, এবার তোমরা আমাকে বলতে পারো যে ম্যাম আমি কি এটাকে এখানে শেষ করতে পারতাম না? হ্যাঁ পারি, এখানে শেষ করলেও যে সেটা অন্যায় হবে তা নয়, আমি এখানেও শেষ করতে পারি। আমার মনে হলো যে এখানে a টু দি পাওয়ার n আছে, এখানে a আছে, ওগুলোকে যদি একদিকে নিয়ে আসতে পারি। এখানে a টু দি পাওয়ার n-1 আমি লিখেছি, তার মানে এই নয় যে একে আমার নিচেই লিখতে হবে। আমরা চাইলে a টু দি পাওয়ার 1 - n ওপরে লিখতে পারতাম, এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। কিন্তু উপরে আমার a টু দি পাওয়ার 1 - n লেখা এবং নিচে a টু দি পাওয়ার n-1 লেখা দুটো টেকনিক্যালি এক। তাই তোমাদেরকে মাথায় রাখতে হবে মাইনাস প্লাস সাইন গুলো যেন ঠিক থাকে, আর বাকিটা সব টেকনিক্যালি দুটোই আসলে এক। আমি ওরকম কখনো মনে করি না যে আমি নিচে লিখেছি মানে তোমাদেরকেও এখানেই লিখতে হবে। You can write it there in as a to the power 1 - a in the top is possible. ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে ক্লাসে করিয়েছিলাম। এটা ডিএফটির ক্ষেত্রে ঠিক আছে, এটা আমরা পরে, এটা এতটা ইম্পর্টেন্ট নয়। এটা দেখো, এই অঙ্কে আমরা কি করলাম, আগে a টু দি পাওয়ার n টা আমরা করেছিলাম, আগে ঠিক একটু আগেই আমরা করেছিলাম। এখানে আমি n এর মান এবং a এর মান দুটোই বলে দিলাম। তা আমি তোমাদেরকে কি সাজেস্ট করব, যে প্রথমে আগে এই এক্সপ্রেশনটাকে বের করে নাও। আগে আমরা 2 নাম্বার কোশ্চেনে যেটা করেছি সেই অনুযায়ী এর এক্সপ্রেশনকে বের করে নাও। তারপরে আমি যেহেতু ভ্যালুস গুলো বের করতে বলছি, সিকোয়েন্সকে বের করতে বলেছি, তার মানে কে এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার এক্স অফ কে এর মান বের করতে হবে। তার মানে তখন আমি কে এর মান 0, তাহলে এক্স অফ 0, তখন আমি মানগুলো বসিয়ে বসিয়ে ক্যালকুলেটরের সাহায্যে আমি 4টে মান বের করতে হবে, তার কারণ ক্যাপিটাল এন এর মান 4। যদি 0 থেকে শুরু হয়, যেহেতু 0 থেকেই শুরু হবে, তার মানে আমার 0 1 2 3
এই চারটে ভ্যালুর জন্য দেখো, যখন কে এর মান 1 তখন আমার এক্স অফ 1, যখন কে এর মান 2 তখন আমার এক্স অফ 2, যখন কে এর মান 3 এক্স অফ 3। প্রত্যেকটা ভ্যালু বের হলো, বের হওয়ার পর আমি সেটাকে সিকোয়েন্স আকারে লিখে দিলাম। কারণ এখানে আমার বলা হয়েছে যে কম্পিউট দ্য ডিএফটি অফ দ্য সিকোয়েন্স, আমার সিকোয়েন্স চেয়েছে। তা সিকোয়েন্স চাইলে আমার এই ফর্মুলায় এসে থেমে গেলে হবে না, এই এক্সপ্রেশনে এসে থেমে গেলে হবে না। we have to calculate the values to prepare the sequence of x of k। তার মানে এটা অবশ্যই ডিপেন্ড করছে, যদি আমি তোমাদেরকে শুধু জিজ্ঞাসা করি শুধু ডিএফটি ক্যালকুলেট করো, মানে শুধু এই এক্সপ্রেশনটা, অবশ্যই সেখানে যে মার্কস থাকবে। আমি যদি তোমাদেরকে সিকোয়েন্সও ক্যালকুলেট করতে বলি অবশ্যই তার মার্কসটা বাড়বে। তোমরা সেই অনুযায়ী, কারণ এখানে ক্যালকুলেশন গুলো ইট উইল টেক সাম টাইম। এবার এখানে বলা হচ্ছে দেখো একই রকম ভাবে 4 পয়েন্ট ডিএফটি অফ দ্য সিকোয়েন্স, 4 পয়েন্ট ডিএফটি বের করতে বলা হয়েছে। sin n পাই বাই 4, n পাই বাই 4 মানে আমি n পাই বাই 4 কে থিটা ভাবতে পারি। তা আমি যদি অয়লার্স এর ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে sin থিটার পরিবর্তে এটা লেখা যায়। তার মানে আমি sin n পাই বাই 4 এর জায়গায় আমি এটা লিখতে পারি। এবং যেহেতু আমার n এর মান 4, 4 পয়েন্ট n পয়েন্ট, তার মানে n এর মান 4, তার মানে এখানে আমি ক্যাপিটাল n এর জায়গায় 4 লিখতে পারি। এবং এভাবে আমি বাকি ক্যালকুলেশনটা কমপ্লিট করার পর তার কে এর মানগুলো বসিয়ে বসিয়ে, যেহেতু n এর মান 4 তাই চারটে ভ্যালু আমি ক্যালকুলেট করব। হ্যাঁ, এখানে আমার একটু বেশি সময় লাগবে, কিন্তু অঙ্কটা মারাত্মক কঠিন না। যখনই চারটে ভ্যালু আমার বেরিয়ে গেল সেই চারটে ভ্যালুকে আমি সিকোয়েন্সের আকারে লিখে দেব। এটাই হচ্ছে আমার 4 পয়েন্ট ডিএফটি সিকোয়েন্স। মানে এখানে আমার অঙ্কটার লেন্থি বেশি কিন্তু অঙ্কটা কঠিন নয়। যদি আমি শুধু বলি যে ডিএফটি এর এক্সপ্রেশন বের করো তাহলে শুধুমাত্র তোমাদেরকে এখানে গিয়ে থেমে যেতে হতো, এখানে এসে থেমে যেতে হতো। কিন্তু যেহেতু আমি বলছি যে সিকোয়েন্স বের করো, তখন আমাদেরকে কে এর মান বসিয়ে বসিয়ে আমাকে এই ভ্যালুস গুলো বের করতে হবে। এবং যেহেতু এটা 0 থেকে শুরু হলো তার মানে এখানে আমার অ্যারো দিতে হবে। এটা হচ্ছে আমার ডিএফটি। নরমালি যেহেতু অঙ্কগুলো একটু বড় হয় সেক্ষেত্রে এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা করার সময় আমি নরমালি 4-5 এর বেশি দেই না, 4.5 পয়েন্টের বেশি দেই না। হ্যাঁ, আরো একটা শর্ট টেকনিক আছে, সেই শর্ট টেকনিকটার সময় আমি 4 পয়েন্টের জায়গায় 6 পয়েন্টও অনেক সময় দিয়ে থাকি। কিন্তু যখন তোমরা ম্যাটল্যাবে তোমরা বি আর ডি সেকশন আছো, তো যখন তোমরা ম্যাটল্যাবে করবে তখন তো এই লিমিটেশনটা থাকবে না যে এন এর মান ছোট রাখতে হবে। 1 মিনিট, একটু অপেক্ষা করো তো। আচ্ছা, তো এরকম ভাবে দেখো একই রকম ভাবে আমি অল্টারনেটিভ অ্যাপ্রোচ থেকে এভাবে করেছি। আমি যদি ডিটিএফটি বের না করে এইভাবেও করতে পারি চাইলে। এবার আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে যে কোনো একটা পদ্ধতি ফলো করবে। এমন না হয় যে অর্ধেক পদ্ধতি একটা অ্যাপ্রোচের আরো অর্ধেক পার্টটা আরেকটা অ্যাপ্রোচের, এরকম যেন না হয়। দেখো এখানে আমি শুধুমাত্র সিকোয়েন্সটাকে নিয়েছি, নিয়ে তারপর সেখানে সেই ভ্যালুস গুলোকে বসিয়ে বসিয়ে আমি ক্যালকুলেট করেছি। সো ইট ইজ অলসো পসিবল। এবার যেই পদ্ধতিটা আমি কেন দুটো পদ্ধতি রেখেছি, যার যেই পদ্ধতিটা সুবিধে মনে হবে সে সেটাকে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তা এটা হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। এই পদ্ধতিটায় সময় কম খুব একটা যে লাগবে তাও নয়, কিন্তু যার যেই পদ্ধতিটা সোজা লাগে। এই একই পদ্ধতি। এবার আমি এখানে সাইনের বদলে কস রেখেছি,
কারণ সাইন বা কস যাই থাকুক না কেন আমি অয়েলার্সের থিওরেম অনুযায়ী ওকে খুব সহজেই এক্সপোনেনশিয়াল ফর্মে ফেলে দিতে পারবো। Once it has been converted into the exponential form আমরা খুব সহজেই তখন তাকে ডিএফটি হোক, ডিটিএফটি হোক, জেড ট্রান্সফর্ম হোক, এগুলো সবই করতে পারবো। এবং এটাকেও আমি মনে হয় না এটা একটা পদ্ধতিতেই করা আছে। এবার এখানে দেখো আমি বলেছি যে আমার কাছে একটা কনস্ট্যান্ট আছে 1/4, সেখানে ভ্যারি করা হবে 0 থেকে 2 পর্যন্ত। তার মানে আমি দেখো কত পয়েন্টের ডিএফটি সেটা উচ্চারণ করিনি, কিন্তু এন এর ভ্যালু কটা আছে? 0, 1, 2। তার মানে কেউ আমাকে বলতে পারবে কত পয়েন্ট ডিএফটি? 3 পয়েন্ট ডিএফটি। কারণ আমি এন এর মান ভ্যারি করব তিনটে, 0, 1, 2। তার মানে ক্যাপিটাল এন হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে 3 পয়েন্ট ডিএফটি। আমার এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে 3 পয়েন্ট ডিএফটি যখন আমি এন এর মান আমরা জেনে গেছি, তাহলে 3 পয়েন্ট ডিএফটি তে আমি এখানে এন এর জায়গায় 3 বসাবো। যেহেতু এখানে ক্যাপিটাল এন -1, তার মানে এখানে 2 বসাবো। বাস এভাবে ক্যালকুলেট করব। এখানে তোমরা দু রকম অ্যাপ্রোচ আমার ক্যালকুলেশনে দেখতে পাবে, দুটো পদ্ধতি আমি ব্যবহার করেছি। এবার তোমরা এই অঙ্কগুলো যখন নিজেরা সলভ করবে, তোমাদের যেই পদ্ধতিটা তোমাদের কাছে সহজ মনে হবে, এই যে দেখো অল্টারনেটিভলি, তোমরা সেই পদ্ধতি ব্যবহার করতে পারো। ম্যাম অল্টারনেটিভে যে ভ্যালু বসানোর ব্যাপারটা আরেকবার একটু বলবেন ওইটা? হ্যাঁ অবশ্যই। এখানে দেখো অল্টারনেটিভ আগের অঙ্কটাতে আমরা যদি যাই, এখানে দেখো আমার কাছে প্রথমে সিগন্যালটা দেওয়া ছিল সাইন অফ n π/4। তা আমি প্রথমে এক্স অফ এন এর যে সিকোয়েন্সটা মানে ডিসক্রিট টাইম সিগন্যাল, যেহেতু 4 পয়েন্ট ডিএফটি বলে দিয়েছে, তার মানে আমার চারটেই ভ্যালু লাগবে ডিসক্রিট টাইম সিগন্যালে। তাই এন এর মান আমি প্রথমে 0, তার মানে সাইন অফ 0 0 হবে। এন এর মান 1, তার মানে এন এর মান 1 হলে সাইন অফ π/4 হবে। এন এর মান যখন 2, সাইন অফ 2π/4 মানে π/2। এন এর মান যখন 3, তার মানে সাইন অফ 3π/4। ঠিক আছে, তো এই মানগুলো π/4 মানে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মানে 1/√2 বা 0.707, সাইন 90 ডিগ্রি মানে 1, সাইন 135 ডিগ্রি মানে 0.707 বা 1/√2। এইভাবে আমি ভ্যালুগুলো বের করে নিলাম। এবার যখন আমি ডিএফটি তে এখানে ভ্যালু বসাতে হবে, আমি তো জানি যে এখানে আমি এক্স অফ এন এই ভ্যালু এক্সপ্রেশনটা আছে। এবার ক্যাপিটাল এন এর মান 4, তার মানে এক্স অফ এন এই 2 এ 2 এ কাটাকাটি হয়ে আমি লিখতে পারি π/2। এবার আমার এক একটা করে যখন কে এর মান 0 লিখবো, তা কে এর মান 0-র জন্য আমি এখানে কে এর মান 0, তার মানে e⁻0 হয়ে গেল। এবার বাকিগুলো যোগ হতে থাকবে। দেখো x অফ 0, x অফ 1, x অফ 2, x অফ 3, কারণ এখানে শুধু তখন কে এর মানটা 0 তে ফিক্সড রেখে n এর মান আমি ভ্যারি করতে থাকবো। কে এর মান 0 তে ফিক্সড রেখে n এর মান ভ্যারি করতে থাকবো। এই ইকুয়েশনে দেখো দুটো ভ্যারিয়েবল আছে, একটা n, একটা k। আমি যখন ভ্যালুসগুলো সিকোয়েন্সের ভ্যালুসগুলো বের করব, তখন আমি প্রথমে প্রত্যেকটা নির্দিষ্ট কে এর জন্য ধরে নেব কে এর মান ফিক্সড হয়ে গেল, তখন আমি এন কে ভ্যারি করাতে থাকবো। এইভাবে আমি বাকি ক্যালকুলেশন করে মানগুলো পাবো। বোঝাতে পেরেছি? জি ম্যাম। ম্যাম সেক্ষেত্রে তো এখানে যদি n = 4 থাকে, সেক্ষেত্রে তো k = 0 থেকে 3 পর্যন্ত আসবে, এরকম না? এক্স্যাক্টলি। যদি আমার ক্যাপিটাল এন এর মান 6 থাকে, তার মানে 0 থেকে 5 অবধি যাবে। ম্যাম কে এর মানটা কি 3 পর্যন্তই হবে না? 3 পর্যন্ত হবে তখনই যখন আমার এখানে 4 পয়েন্ট ডিএফটি থাকবে। যদি ক্যাপিটাল এন এর মান 4 হয়, তাহলেই এখানে আমার 4 - 1 হয়ে 3 হবে। যদি আমি বলি যে 10 পয়েন্ট ডিএফটি লাগবে, 10 পয়েন্ট, তার মানে এখানে এন এর জায়গায় আমি 10 বসাবো, তাহলে 10 - 1
9 অবধি যাবে। জি ম্যাম। এই প্রসেসটাই এখানে বিভিন্ন ফাংশনের জন্য অ্যাপ্লাই করেছি। দুটো পদ্ধতি রাখা হয়েছে। যেই পদ্ধতিটা সঠিক বা দুটোই সঠিক, যেই পদ্ধতিটা তোমাদের কাছে ইজিয়ার মনে হয় তোমরা সেই পদ্ধতিটা ব্যবহার করতে পারো। ম্যাম আপনি সাজেস্ট করেন কোনটা দুটার ভিতরে? দুটোর মধ্যে দ্বিতীয়টা তো বেশি সোজা, কিন্তু দ্বিতীয়টা তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন তোমাদের কাছে সরাসরি সিকোয়েন্স চাইবে। সিকোয়েন্স যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সিকোয়েন্সের আকারে দাও। কিন্তু যদি আমি বলি যে শুধু ডিএফটি বের করো, শুধু ডিএফটি বের করো, শুধু ডিএফটি বের করতে গেলে তখন তোমার প্রথম অ্যাপ্রোচটাই লাগবে, তখন তো তোমার সিকোয়েন্স লাগছে না। দেখো প্রথম অ্যাপ্রোচটাই লাগছে। তা এই হচ্ছে ঘটনা। একই রকম, এর মধ্যে খুব একটা পার্থক্য নেই। এটা হচ্ছে দ্বিতীয় অ্যাপ্রোচের সাহায্যে বের করা, যেখানে আমার ফাংশনটার ভ্যালুগুলো আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফাংশনের ভ্যালুগুলো দিয়েছি। ভ্যালুগুলো বের হওয়ার পর আমি এখানে আরো একটা এক্সট্রা জিনিস জিজ্ঞাসা করেছি যে অ্যামপ্লিটিউড এবং ফেজ স্পেকট্রাম বের করো। কিছুই না, কিন্তু কি ব্যাপারটা যে আমি যখন কে এর প্রত্যেকটা মানের জন্য এই এক্সপ্রেশনটা পেয়ে গেলাম, যেটা আমরা আগে বের করলাম একটু আগে sin n π/4 এর জন্য, শুধু এই প্রত্যেকটা ভ্যালুর যদি ম্যাগনিটিউড বের করি, সেটাকে আমি যদি সিকোয়েন্সের আকারে লিখি, সেটাকে আমি বলবো ম্যাগনিটিউড স্পেকট্রাম। আর এই প্রত্যেকটা অংশের যদি অ্যাঙ্গেলটুকু বের করি, সেটাকে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, তাহলে আমি তাকে বলবো ফেজ স্পেকট্রাম। তার মানে এক্স অফ কে বের করে ফেলতে পারলে সেটার থেকেই আমরা ম্যাগনিটিউড পার্টটুকু আলাদা করতে পারবো, অ্যাঙ্গেল পার্টটাকে আলাদা করতে পারবো। ম্যাগনিটিউড পার্টটা স্কোয়ার রুট অফ রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার করলে আমি যে ম্যাগনিটিউডটা পাবো, সেটা থেকে পাবো আমি ম্যাগনিটিউড স্পেকট্রাম বা অ্যামপ্লিটিউড স্পেকট্রাম, দুটোই এক। আর যদি আমি শুধুমাত্র ট্যান ইনভার্সের সাহায্যে অ্যাঙ্গেলগুলো বের করতে পারি, বা ইভেন আমি যদি ক্যালকুলেটর দিয়ে সরাসরিও বের করতে পারি, তাহলেও তোমরা যদি সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে অ্যাঙ্গেলটা বের করে এভাবে লেখো, আই এম নট মাইন্ড। হ্যাঁ, কোনো অসুবিধে নেই, আমার অ্যাঙ্গেল পাওয়া নিয়ে কথা, সেটাকে বলা হয় ফেজ স্পেকট্রাম। ম্যাম ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করলে হবে? হ্যাঁ, অবশ্যই হবে। তুমি যদি ক্যালকুলেটর দিয়ে বের করে সরাসরি নর্ম অফ এক্স অফ কে এর পরে এই লাইনটা লিখে ফেলো, আমি তোমাকে ফুল নাম্বার দিতে বাধ্য। তোমরা যদি এর পরে সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করতে পারো, আমার তো কিছু বলার নেই। অনেক সময় আমরা মুখোমুখিও করে ফেলি, তো ওকে, নো প্রবলেম। কিন্তু আবার এমন ক্যালকুলেটর ব্যবহার করো না একেবারে এরপরেই একদম লাস্ট লাইন। হ্যাঁ, মানে একটু তো তোমাকে দেখাতে হবে যে তুমি কোন পদ্ধতিতে যাচ্ছ, তাই না? আচ্ছা, তো এইভাবে হলো। হওয়ার পর দেখো এখানে ইচ্ছে করে আমি একটু এন এর সংখ্যা বাড়িয়েছি, 6টা করে দিয়েছি। তার মানে ক্যাপিটাল এন এর মান 6 হয়ে গেল। ক্যাপিটাল এন এর মান 6 হয়ে গেল মানে এখানে কিন্তু n-1 মানে 5 হয়ে গেছে। এটা দ্বিতীয় পদ্ধতিতে আমি ক্যালকুলেট করেছি। যেহেতু আমাকে অ্যামপ্লিটিউড এবং ফেজ স্পেকট্রাম বের করতে হবে, তার মানে আমার এখানে ওই সিকোয়েন্সটা লাগবে। ওই সিকোয়েন্সটার জন্য দ্বিতীয় পদ্ধতিটা তুলনামূলকভাবে ছোট, কিন্তু খুব একটা যে মারাত্মক ছোট তাও নয়। তা আমি এইভাবে প্রথমে এই এক্স এর যে সিকোয়েন্সটা সেটা বের করে নিলাম। তারপরে ধরে নাও আমি কেন এইভাবে ভেঙে ভেঙে করেছি, যাতে তোমাদেরকে বোঝাতে পারি যে এটা কিভাবে আসলো। তা এরপরে সরাসরি যদি তোমরা ম্যাগনিটিউড পার্টটা ক্যালকুলেটরের সাহায্যে বের করে এখানে বসিয়ে দাও, সেটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড স্পেকট্রাম। এবং তারপরে যদি আবার এখান থেকে অ্যাঙ্গেল পার্টটাকে বের করে বসিয়ে দাও, তখন আমি সেটাকে বলবো ফেজ স্পেকট্রাম। ব্যাস, এন্ড দ্যাটস অল অ্যাবাউট। প্রসেস একদমই সোজা, শুধু অঙ্কগুলো একটু লেন্দি। হ্যাঁ, লেন্দি হওয়ার তো একটা বেনিফিট আছে, অঙ্ক যত লেন্দি হবে ইউ উইল গেট মোর মার্কস। শুধু আরো একটা পয়েন্ট,
ভুলটা যদি শেষের দিকে হয় আমি স্টেপ মার্কিং করার সুযোগ পাবো, কিন্তু কেউ যদি ভুল একদম গোড়াতে এখানেই করে ফেলে, লেটস সে এখানেই মাইনাসের জায়গায় প্লাস করে ফেলে, তখন তো আমি নিরুপায় হয়ে যাচ্ছি। সেই কারণে প্লাস মাইনাস তোমাদের কাছে এই যে আমি এগুলো সব আমি ডিএফটি তে আমি বিএলসি তে দিয়ে রেখেছি, এই অঙ্কগুলো সব বিএলসি তে দেওয়া আছে। তা তোমরা একটুখানি প্র্যাকটিস করো, তোমাদের যেখানে ডাউটস হবে। আমি তো শুক্রবার অফিস বন্ধ থাকে বলে সেদিন আসি না, রোজ দিনই থাকি। তা তোমরা যেখানে তোমাদের সমস্যা হবে ইউ ক্যান আস্ক মি, হ্যাঁ, আই উইল মেক ইট ক্লিয়ার। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম 6 নাম্বার ম্যাথটা কি আরেকবার একটু দেখাবেন জাস্ট? অবশ্যই আমি শেয়ার করছি, 1 মিনিট প্লিজ। হ্যাঁ বলো তো কোথায় প্রশ্ন? এটা 6 নাম্বার ম্যাথটা। অল্টারনেটিভে যাব না আগেরটাতে যাব? শোনা যাচ্ছে আমার কথা? ম্যাম আপনার দুটোটাই একটু দেই দুটোটাই? আচ্ছা বলো কোথায় সমস্যা। ম্যাম। আমি যে সেকেন্ডটা থেকে বুঝিনি, সেকেন্ড লাইন থেকে সেকেন্ড অ্যাপ্রোচটা না না এখানে ম্যাম, এই পার্টের পর থেকে ম্যাম। এই পার্টের পর থেকে? আচ্ছা এখানে দেখো যেহেতু সাইন এন পাই বাই 4 আছে, তার মানে সাইন থিটা আর কি। তা এখানে অয়লার্সের থিওরেম অনুযায়ী আমি এই এর পরিবর্তে সাইন এন পাই বাই 4 এর পরিবর্তে এরকম করে লিখতে পারি, মানে ই টু দি পাওয়ার জে এন পাই বাই 4 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে এন পাই বাই 4 বাই 2 জে, এই ফর্মুলাটাকে মাথায় রেখে আমরা এইভাবে লিখতে পারি, পারি তো? আচ্ছা এবার যদি আমি দেখতে পাচ্ছি 1/2 জে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই এখানে মাঝখানে রেখে কোনো উপকার নেই, আমি একে বাইরে বের করে নিয়ে আসবো। এবং এখানে আমি ক্যাপিটাল এন এর মান 4.DFT, তার মানে ক্যাপিটাল এন এর মান হচ্ছে 4, তা সেটাও লিখে নিলাম। দুয়ে দুয়ে কাটাকাটি যাবে, তার মানে আমার হবে এন পাই কে বা পাই এন কে বাই 2। এবার আমি দেখতে পাচ্ছি যেহেতু ক্যাপিটাল এন এর মান 4, তার মানে এখানে 4 মাইনাস 1 মানে হবে 3। এবার যেহেতু আমি কি করতে পারি, আমি 1/2 যে কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিলাম, এবং প্রত্যেকটা আমি এটাকে আরো একটু ভেঙে লিখলাম, এতটা ভেঙে লেখার কোনো দরকার নেই। তারপর এই টার্মটার সাথে এই টার্মটাকে গুণ করলাম, হয়ে গেল একটা টার্ম। আবার সেকেন্ড টার্মের সাথে এই টার্মকে গুণ করলাম, হয়ে গেল আরেকটা টার্ম। দুটোকে আলাদা আলাদা ভাবে প্রসেস করলাম। থার্ড যে সূত্রটা ছিল স্টার্টিং ফ্রম 0 টু ক্যাপিটাল এন, সেই সূত্রটা ব্যবহার করে আমি ফার্স্ট পার্টের জন্য এটা পেলাম, সেকেন্ড পার্টের জন্য এখান থেকে এটা পেলাম, ব্যাস হয়ে গেল। এবার কে এর মান বসাবো আর কমপ্লেক্স বা রিয়েল যেই ভ্যালু আমি পাবো সেটাকে আমি এখানে বসিয়ে দেবো। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা বাকিটা বলো যদি কারোর কোথাও